2025 সালে যে সকল এসএসসি ক্যান্ডিডেট তোমরা পরীক্ষায় বসতে যাচ্ছ, তোমাদের পদার্থবিজ্ঞানের জন্য আমি 25 থেকে 30টা সৃজনশীল নিয়ে আসবো। এই সৃজনশীলগুলো আপনারা দেখে নেবেন। তো সেক্ষেত্রে একটা সৃজনশীল দ্বিতীয় অধ্যায়ের 3টে সৃজনশীল আমি খুব সহজেই সাজানো গোছানোভাবে বোঝানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে সৃজনশীলটা হলো 80 কেজি ভরের একটি হরিণ। এই সৃজনশীলটা অনেকেই করেছে। তো আমরা সৃজনশীলটা বোঝানোর চেষ্টা করব। এত কেজি ভরের একটি হরিণ এত মিটার সুষম বেগে, এখানে কোনো ধরনের ত্বরণ নাই, সেটা 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা। 200 কেজি ভরের একটি বাঘ এত মিটার সুষম ত্বরণে এত মিটার যাবৎ হরিণকে তাড়া করল। তো এটাকে আমরা চিত্র সহকারে যদি আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে এটা হবে এইভাবে যে সর্বপ্রথম এটা হরিণ, এটা হচ্ছে হরিণ, আর সাপোজলি এটা একটা গাছ, এটা হচ্ছে গাছের অংশ। এখান থেকে দূরত্ব হয়েছে 75 কিলোমিটার। তো হরিণটা এই দিক দিয়ে যাচ্ছে। তো এই 75 মিটার পরে যে বাঘটা আছে, এখানে একটা বাঘ লুকিয়ে আছে, এখানে একটা বাঘ লুকিয়ে আছে। এই হরিণটাই তো এইদিকে যাচ্ছে, যাওয়ার পথে বাঘ এখান থেকে তাড়া করলো। সাপোজলি এতটুকু পর্যন্ত চলে এসেছে, এখানে এসেছে। তাহলে হরিণটাকে দেখেন, হরিণটা বাঘটাকে ক্রস করে চলে গেল। এটা বাঘের পয়েন্ট, এই বাঘের পয়েন্টটাকে ক্রস করে চলে গেছে। তো এইটাই হচ্ছে বড় কথা। বাঘ এই গাছে এখানে লুকিয়েছিল, ওই হরিণটাকে এইদিকে যাওয়ার কথা দেখে আবার বাঘটা এখান থেকে কি করলো, স্পিডে দৌড় দিল। তো এখন কত সেকেন্ডে বাঘটা কত দূর অতিক্রম করেছে আর হরিণটা কতটুকু অতিক্রম করছে সেটাকে আমাদেরকে দেখতে হবে। তো এখন আমরা সৃজনশীল কাছে চলে যাই। তো সৃজনশীলে কয়টা এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে, সেটা হলো যে জড়তা কি এবং এত নিউটন বলতে কি বোঝো। তো জড়তা কি, এত নিউটন বলতে কি বোঝো, এটাগুলো অনেকগুলো পড়ছো। তারপর আমি বলি, এখানে লেখা আছে জড়তা শব্দের অর্থ যে বস্তু যে অবস্থায় চিরকাল সে অবস্থায় থাকতে যে চাওয়ার প্রবণতা, তাকে বস্তু জড়তা বলে। মানে হলো যে একটি আপনি চেয়ারে বসে আছেন, কেউ এখান থেকে ধাক্কা দিচ্ছে, কিন্তু আপনি পড়ে যাবেন না, এই পরে যাইতে চাবেন না, এই পরে না যাওয়ার যে প্রবণতা, মানে মনের যে প্রাণ চাওয়ার যে বিষয়টা, সেটাই যে বস্তুর জড়তা। তারপরে আরেকটা এখানে আছে 50 নিউটন বলতে কি বোঝো। খ নম্বর, 50 নিউটন বলতে কোনো একটা বস্তুর উপর 1 সেকেন্ডে 50 নিউটন বল প্রয়োগ করাকে, এটাকে এই বস্তুকে 1 সেকেন্ডে 50 নিউটন বল প্রয়োগ করা বা ঘুষি মারাকে ওই 50 নিউটন বলবে। সেক্ষেত্রে যদি 1 নিউটন আসে, তাহলে ওখানে বলতে হবে যে কোনো বস্তুর উপর 1 সেকেন্ডে 1 নিউটন বল প্রয়োগ করা বা প্রেস করা নিউটন বলে। তো এখন গ নম্বরে সৃজনশীলে বলা আছে যে গ নম্বর সৃজনশীলটাকে আমি এদিকে নিয়ে আসি। বলা আছে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটার গতিশক্তি নির্ণয় করতে বলছে। তো গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে সূত্র জানি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা যদি এখানে লিখি যে গতিশক্তির সূত্র গ নম্বর, 10 সেকেন্ড পর গতিশক্তি নির্ণয় করব।
তো আমরা জানি ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার। তো এখানে বাঘটার যে বাঘের ওজন আছে, এম এর মান আছে ওখানে দেওয়া আছে, বাঘের ওজন দেওয়া আছে 200 কেজি। আর বেগ দেওয়া আছে, বেগ নাই কিন্তু ত্বরণ সৃষ্টি আছে, দেখেন ত্বরণ আছে বেগ দেওয়া নেই, তাহলে বেগ সমান কেন হয় এটা বের করে নিতে হবে। ত্বরণ সমান সমান দেওয়া আছে 1.5, আর ইকে মানে গতিশক্তি সমান সমান হয়। তাহলে সর্বপ্রথম আমাদেরকে বেগটা বের করে নিতে হবে, তারপর গতিশক্তি। তাহলে বেগের সূত্র আমরা কি জানি? আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। এখানে বেগের আদিবেগ নাই, সেহেতু সে শূন্য অবস্থায় দৌড় মারছে, তাহলে আদিবেগ সমান সমান শূন্য। তাহলে শূন্য প্লাস এর মান কত 1.5, টি আছে এখানে কত সেকেন্ডে, টি সমান সমান 30 সেকেন্ড যাবত সে চল। ঠিক আছে, এই দেখেন এখানে 30 সেকেন্ড লাগা আছে। তাহলে এখানে আমরা 30 দ্বারা গুণ করি, গুণ করলে হবে কত 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা গতিশক্তি নির্ণয় করি। তাহলে ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম এর মান কত, ভর আছে 200 কেজি গুণন বেগ কত 15, তার উপর স্কয়ার। এটাকে আমরা যখন গুণ করি তাহলে আমরা পাবো 22,500। তো 22,500 এখানে কি হবে জুল অথবা জে। আমরা জানি কাজের একক কি, কাজের বা গতিশক্তির একক, শক্তির একক জুল। এটাকে মনে রাখতে হবে। কেউ যদি প্রশ্ন লিখে যদি এটা না লেখে তাহলে তাকে নাম্বার নাও দিতে পারে, এমনকি হাফ মার্ক দিতে পারে। তো এখন ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে বলছে যে কি, যে বাঘটি হরিণকে ধরতে পারবে কি না। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটাকে নির্ণয় করতে হবে যে এই যেখানে লেখা আছে আমাদের এই হরিণ থেকে এই নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দৈর্ঘ্য একটা S1, আর বাঘের ক্ষেত্রে হবে এই দূরত্ব S2। তো এখন এটাকে নির্ণয় করতে গেলে আমাদেরকে ঘ নম্বরটা লিখতে হবে। ঘ নম্বরটা প্রথমে আমাদেরকে হরিণের দূরত্ব লিখতে হবে। হরিণের মোট দূরত্ব S1। যেহেতু হরিণটা সুষম বেগে দৌড়াচ্ছে, তাহলে ক্ষেত্রে সুষম বেগের দূরত্বের ক্ষেত্রে আমরা কি জানি S সমান সমান সরণ। তাহলে সুষম সরণ S1 সমান সমান ভিটি। আর হরিণের বেগ ছিল কত, হরিণের বেগ ছিল 75 না 72 কিলোমিটার পার হাওয়ার। এই কিলোমিটার পার হাওয়ারকে আমাদেরকে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, 72 গুণনের সাথে 1000 যোগ করে দিতে হবে, তারপরে 60 গুণন 60 দিতে হবে, যেটা পাই আমরা 20 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা পাই বেগ সমান পাইলাম কত 20 সময় কত সেকেন্ড, হরিণটা কত সেকেন্ড দৌড়াচ্ছে 30 সেকেন্ড ধরে দৌড়াইছে। এটাকে আমরা সরণ দূরত্ব করলে গুণন করে পাই 600 মিটার। শুধু এখানে কোথা থেকে, বাঘের পয়েন্ট থেকে হরিণটা দৌড়েছে 600 মিটার। তাহলে মোট দূরত্ব, তাহলে অতএব মোট S1 সমান সমান 600 যোগ 50 মিটার, সমান সমান পাই 675 মিটার। এটা হচ্ছে হরিণের। এখন বাঘের ক্ষেত্রে S2 সমান সমান আমরা জানি
এটা হবে s2। তাহলে s2 সত্ত্বে আমরা জানি এখানে যে সুষম বেগে নাই, কিন্তু ত্বরণ আছে, সেক্ষেত্রে আমরা জানি ত্বরণের ক্ষেত্রে সরণের সূত্র হলো s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে যেহেতু হরিণের বাঘের আদিবেগ কি ছিল 0 গুণন সময় কত ছিল 30 সেকেন্ড ধরে দৌড়েছে যোগ হাফ, ত্বরণ ছিল কত গুণন 1.5 ত্বরণ ছিল গুণন সময় ছিল কত 30 সেকেন্ড। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে, যদি এটার মান 0 ক্যালকুলেশন করলে আমরা পাই 675 মিটার। তাহলে প্রকৃতপক্ষে আমরা s1 সমান s2, কারণ এটা হয়েছে 675, এটা হয়েছে 675, তো দুইটাই সমান, তাহলে কিন্তু বাঘটিকে কি ধরার সম্ভাবনা আছে। তাহলে আমরা এখানে লিখব যে কি বাঘটির পক্ষে হরিণটি ধরা সম্ভব। বাঘটির পক্ষে হরিণ ধরা সম্ভব, অথবা লিখতে পারি শিকার করা কি সম্ভব, শিকার করা সম্ভব। তাহলে এটা একটু খুব ইজিলি একটা অঙ্ক, একটু একবার দেখার ট্রাই করলে পেয়ে যাবেন। আমি একটু একটা পাতায় নিয়ে আসবো, আপনারা স্ক্রিনশট দিয়ে অঙ্কটাকে দেখতে পারেন। এরপর আমাদের নেক্সট একটা সৃজনশীল আছে। নেক্সট সৃজনশীলটা হলো এটা, যে এটাও ক্ষেত্রে একই কথা, যে সি অবস্থানে থেকে এই যে এ থেকে সি, যে সি অবস্থান সুরক্ষিত রুটি সংগ্রহ করার জন্য, এটা একটা রুটি, এই রুটিটা সংরক্ষণ করতে যাচ্ছে কে এই ইঁদুর এখান থেকে, যাওয়ার জন্য বি অবস্থান হতে এত মিটার ত্বরণ বেগে, এখান থেকে এখান থেকে এতটুকু কত 4.4 মিটার, এটা হচ্ছে ইঁদুর। আর ওইদিকে পিছন থেকে বিড়াল দেখা মাত্র সে রুটি সংগ্রহ করার জন্য, এও রুটি দেখছে এও রুটি দেখছে, তো এখান থেকে এ সংগ্রহ করার জন্য যে 0.02 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালো, কিন্তু আসলে বি অবস্থানে পৌঁছাতে বেগ কত হবে এটাকে নির্ণয় করতে হবে। তো আমরা কখন প্রশ্নের উত্তরটা দেখে দিই, মৌলিক রাশি কাকে বলে। তো আমরা মৌলিক রাশির সূত্র অনেক পড়েছি। তো মৌলিক রাশি যে রাশি অন্য কোনো রাশির সাথে নির্ভর করে না, সেটা কিন্তু মূলত মৌলিক রাশি। তো মৌলিক রাশির সমাধানের সূত্র হচ্ছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক রাশি বলে, মানে এটা মুখস্থ করে নিয়ে নিতে হবে। তো দ্বিতীয় নম্বর সৃজনশীলে আছে যে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না, কারণ বেগ আর সময়ের কি সমানুপাতিক। বেগ সময়ের সমানুপাতিক শব্দের অর্থ হচ্ছে কি, যখন আমরা ত্বরণের সূত্র নির্ণয় করি a ইকুয়াল ভি, শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ টি, তাহলে বেগ যদি পরিবর্তন না হয় তাহলে কি ত্বরণ পরিবর্তন তো হবেই না, এটা দেখাই তো যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে বলছে এই দুইটা বেগ মিলে ডেল্টা ভি নিয়ে আসছে, ডেল্টা ভি বাই ডেল্টা টি। ডেল্টা শব্দটা তো ব্যবহার করছে ক্ষুদ্র ক্ষুদ্র সময়, ক্ষুদ্র ক্ষুদ্র বেগ। তো যদি এটা শূন্য হয়, তা শূন্য যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে কি হয়, শূন্য হয়। তাই লেখা আছে যে ত্বরণ বেগ পরিবর্তন না হলে ত্বরণও কি পরিবর্তন হয় না বা শূন্য হয়, এটাই। তো গ নাম্বারটা আমরা অ্যান্সার করার চেষ্টা করি। তো গ নাম্বারটা বলেছে কি যে বি অবস্থান থেকে বিড়ালের বেগ কত, বি অবস্থান থেকে বিড়ালের বেগ নির্ণয় করতে বলেছে। তা সর্বপ্রথম আমাদের সময়ের বিড়ালের আদিবেগ নির্ণয় করতে হবে। বিড়াল কিন্তু শূন্য জায়গা থেকে
গ নাম্বার বলছে যে বিড়ালটির বেগ কত, বিড়ালের বেগ কত। তো বিড়ালের আদি বেগ এখানে কত, 0। বিড়ালের আদি বেগ 0। এ হাতে বি এর সরণ এ থেকে, মানে কি এই এ থেকে বি এর সরণ, এ থেকে বি এর সরণ কত, 9 মিটার, 9 মিটার। আর বিড়ালের ত্বরণ আছে এখানে, তাহলে এ সমান কি পেলাম আমরা, ত্বরণ সমান পেলাম কত, 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যখন এই ত্বরণ সূত্র থাকে তখন আমরা একটা বেগ যদি নির্ণয় করছে, ত্বরণ যুক্ত বেগের সূত্র হলো কি, ভি স্কয়ার ইকুয়াল, তাহলে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টোয়াইস এ এস। এটা জানতে হবে যে ত্বরণ সহ সূত্রের ক্ষেত্রে বেগ নির্ণয়ের সূত্র। তাহলে আদি বেগ এখানে কত, 0 প্লাস 2 গুণন এর মান কত আছে এখানে, এর মান আছে কত, 0.02। এর সমান সরণ কত, 9 মিটার, 9 মিটার। এখন ক্যালকুলেশন করলে কত পাই এখানে আমরা, 0.003, 0.36 মিটার স্কয়ার সেকেন্ড স্কয়ার। এটা কিসের মান বললাম, ভি স্কয়ারের মান। শুধু ভি এর মান নির্ণয় করতে কি করতে হবে, এই স্কয়ারটা এদিকে যায় কি হবে, 0.36 রুট হবে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 0.6 কি মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ এই মিটারকে রুট করলে একটা এম কমে যায়। এটা হচ্ছে গ নম্বরের প্রশ্ন। তো ঘ নম্বরটা বলছে কি, ঘ নম্বরটা বলছে যে বিড়ালটি পৌঁছানোর পূর্বে এই দুই পক্ষে রুটটি সংগ্রহ করা সম্ভব, মানে কে আগে যাবে সেই নির্ণয়টা নির্ণয় করতে হবে। তাহলে এখানে সময় নির্ণয় করতে হবে যে কত সেকেন্ডের মধ্যে যায়, কারণ মেইন দূরত্ব কত। এখানে ঘ নম্বরটার ক্ষেত্রে দেখেন যে ঘ নম্বরের ক্ষেত্রে বলছে যে দেখেন বি থেকে সি, মানে বিড়াল থেকে রুটের দূরত্ব 16 মিটার, আর ইঁদুর থেকে রুটের দূরত্ব হচ্ছে 16 মিটার, এবং বিড়াল থেকে রুটের দূরত্ব এখানে লিখি যে বিড়াল থেকে রুটের দূরত্ব কত, এটা হচ্ছে বিড়াল। এই বিড়াল থেকে হবে, মানে বিড়ালটা হচ্ছে এ বিন্দু, এ প্লাস বি দূরত্ব প্লাস সি। তাহলে এই তিনটে বিন্দুর দূরত্ব কত হয়, 9 যোগ 16। তাহলে আমরা কত পেলাম, 21। আর ইঁদুর থেকে রুটের দূরত্ব হলো শুধু 16 মিটার। আর এই 21 মিটার আর 16 মিটার যাইতে কত সময় লাগবে, যার সময় কম হবে তিনি কি রুটিটা পেয়ে যাবে, সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তা সেক্ষেত্রে ইঁদুরের সময় লাগবে কতটুকু, আমরা লিখি যে সি অবস্থান, মানে রুটির অবস্থানে ইঁদুর পৌঁছিতে সময় লাগবে কত, আমরা জানি কি
যে এস ইকুয়াল ভি ভাগ টি, আমরা জানি কি এস ইকুয়াল ভি ভাগ টি। তাহলে এখানে কি নির্ণয় করবো? সময়। সময় এখানে যে নিয়ে আসি, তাহলে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি ভি টি ভাগ এস। তাহলে এটাকে বজ্রগণ বলে পাই ভি ইকুয়াল এস টি, টি ইকুয়াল কি পাই? ভি ভাগ এস। তাহলে এখানে বেগ কত ছিল? ইঁদুরের বেগ কত ছিল? ইঁদুরের বেগ ছিল 0.4। তাহলে এস সমান 0.4 আর এস সমান পেলাম কত আমরা? 16 মিটার। এস টি সময় নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কি সরণ সমান সমান কি জানি? এস সমান সমান ভি গুণন টি। তাহলে আমরা সময় নির্ণয়ের ক্ষেত্রে টি সমান সমান কি পাবো? এখানে আমরা টি সমান সমান আমরা পাবো এস ভাগ ভি, বা আমরা যদি এটাকে নিয়ে আসি যে ভি টি ইকুয়াল এস, তাহলে এসটা উপরে গেল, নিচেটা এসে আসলো। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে নির্ণয় করবো কি যে এস এর দূরত্ব কত? 16 মিটার। মানে বিড়ালের দূরত্ব রুটি থেকে 16 মিটার, আর বেগ ছিল কত? 0.4। এটাকে আমরা ভাগ করলে পাই 40 সেকেন্ড। এটা হলো ইঁদুর। এখন বিড়ালের ক্ষেত্রে বিড়াল থেকে রুটির দূরত্ব পৌঁছাতে সময় লাগবে, ওই একই সূত্র ব্যবহার হবে, কিন্তু ওখানে সুষম দূরত্ব ছিল না, কিন্তু এখানে ছিল কি ত্বরণ ছিল। যেহেতু ত্বরণ ছিল, ত্বরণ সমকালে আমাদের এস এর নির্ণয় সূত্র হলো ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিয়ে আসবো। এখান থেকে টি এর মানটা বের করার জন্য আমাদের সূত্রটা এই দিক দিয়ে নিয়ে আসতে হবে, বা মান নিয়ে আসতে হবে। তা সেক্ষেত্রে যদি আপনারা মান বসে দেন, বা যেহেতু তার আদিবেগ ছিল না, তাহলে এস সমান সমান কি পেলাম? ইউ গুণন টি সমান সমান হাফ এটি স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? এটা শূন্য হয়ে গেল, তাহলে কি পেলাম? হাফ এটি স্কয়ার বাই এস। তাহলে এখানে আমাদের যদি টি এর মানটা নিয়ে আসি, তাহলে আমরা হাফ এ টি স্কয়ার সমান সমান এস, বা এটা যে স্কয়ার, তাহলে এ টি স্কয়ার সমান সমান এস গুণন 2/1। তাহলে টি স্কয়ার সমান সমান কি পেলাম? টোয়াইস এস পেলাম উপরে, নিচে ছিল এ। তাহলে টি সমান সমান এই দিকে কি স্কয়ারটা এই দিকে কি হয়? রুট হয়। 2s/a। এর মানটা এখন বসাই দিই। এর মানটা বসাই দিলে আমরা পাই 2 তো সূত্রের বিড়ালের দূরত্ব হচ্ছে 25 মিটার। কত মিটার? 25 মিটার। কারণ 9 + 16 ভাগ
এর ত্বরণ ছিল 0.02, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই 50 সেকেন্ড। তাহলে এখান থেকে পাইলাম কি, আমরা এখান থেকে রুটি ধরতে গিয়ে বিড়াল 50 সেকেন্ডে এখানে পৌঁছেছে, আর ইঁদুর 40 সেকেন্ডে পৌঁছেছে। তাহলে অবশ্যই 50-এর থেকে 40 কম সময় পৌঁছেছে। তাহলে কি ইঁদুর রুটিটি সংগ্রহ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার লেখা যায় ইঁদুর রুটিটি সংগ্রহ করতে পারবে, এরপর আমাদের একটা নেক্সট আছে, আমি এটাকে ছোট করে দিচ্ছি, তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। তাহলে এখান থেকে এখান পর্যন্ত। তারপরে নেক্সট আমাদের যে সৃজনশীলটা হবে, এটা যে সিলেট বোর্ড 2015 সালে এসেছে। রফিক যখন বাবার গাড়ি দিয়ে স্কুলে যাচ্ছিলেন, তখন সে গাড়ি স্পিডোমিটারে দেখলেন 10 সেকেন্ড পর পর গাড়ির গতিবেগ সংগ্রহ করেছে। মানে কি থামতেছে, কমতেছে, এটা একটা কি ত্বরণ সৃষ্টি হয়েছে। তো এটা এখন আমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা আছে। এই সংক্ষিপ্ত প্রশ্ন কি, তাৎক্ষণিক ত্বরণ কাকে বলা হয়? তো তাৎক্ষণিক ত্বরণের জন্য আপনারা অনেক প্রশ্ন পড়েছেন। তো তাৎক্ষণিক ত্বরণের এটা একটা মুখস্থ বিদ্যা। তারপর আমি অ্যান্সারটা এখানে দেখার চেষ্টা করতেছি। তো এখানে তাৎক্ষণিক হয়েছে শব্দের অর্থ হঠাৎ, যে অতি অল্প সময়ে ব্যবধানে দূরত্ব যে কম বেশি হয়, সেটা হচ্ছে কি তাৎক্ষণিক ত্বরণ। তো অতি অল্প সময়ের ব্যবধান শব্দের অর্থ যে ওই কিছুক্ষণ আগে উদ্দীপকে দেখলাম তার বাবার গাড়িতে বসেছিল, আর সেক্ষেত্রে দেখা যায় যে একটা গাড়ি যখন চলে, গাড়িটা দেখা যাচ্ছে যে হঠাৎ একটু স্পিড বেশি হয়, আবার কমে যায়, আবার বাড়ে, আবার একটু কমে যায়, আবার বাড়ে, আবার কমে যায়। তো এটাই হচ্ছে কি এই ভিতরে যে সময়ের পরিবর্তনগুলো হয়, এটা হচ্ছে তাৎক্ষণিক। তাই অতি অল্প দ্রুত সময়ের ব্যবধানে অতিক্রান্ত দ্রুত সময়ের ব্যবধানকে এটাই দ্রুত বলে। সো খ নম্বরটা এখানে বলা আছে কি, সো খ নম্বরের ক্ষেত্রে এখানে বলা আছে যে কম্পনশীল সুর শলাকার গতিতে স্পন্দন গতি বলা হয় কেন? কম্পন সুর শলাকার গতিতে। তো এটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। সুর শলাকার, যে আমরা জানি পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় হয়, মানে হলো যে যখন একটা পর্যায়বৃত্ত গতি অর্ধেক যখন বৃদ্ধ হয়, এইভাবে ঘোড়াকে কিন্তু পর্যায়বৃত্ত গতি বলে, কিন্তু এর অর্ধেক হয়। এর অর্ধেক হতে গেলে এখান থেকে এতটুকু পর্যন্ত এর অর্ধেক হয়, কোনো নির্দিষ্ট দিকে বা বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, এই গতিকে স্পন্দন গতি বলে। মানে কি এইদিকে যায়, এইদিকে আসে, এইদিকে যায়, এইদিকে আসে, মানে দোলনা। এই দোলনার একটা বব এখানে আছে, এইদিকে যায় আর এইদিকে ঘুরে আসে, এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো এই পথকে কি বলা হয়? বিপরীত দিকে চলে আসে, তাকে স্পন্দন গতি বলে। তো কম্পনের সময় সুর শলাকার যে বাহু কম্পন পর্যায়ের অর্ধেক সময় যেদিকে গমন করে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গমন করে, এটাকে শলাকারকে স্পন্দন গতি বলা হয়। এটাকে যদি ভালোভাবে বলা যায়, তাহলে এখানে লক্ষ্য করতে হবে যে কেন বলা হয়। একটা সুর শলাকার, এখানে একটা ছাদ, এই ছাদের মধ্যে একটা আংটা আছে, এই আংটাকে একটা সুর শলাকার, এটা একটা
মনে করুন বস্তু ঝুলাই দিলেন, তাই বস্তুটা ঝুলাই দিলে কেউ যদি এই ব্যক্তিটা এই দিক দিয়ে যদি টান মারে যদি মারার পর যদি ছেড়ে দেয়, তাহলে বস্তুটা এই শলাকাটা এখানে যাবে, এতটুকু পর্যন্ত আসবে, আসার পরে আবার ফেরত আসবে ওই বিন্দুতে, আবার যাবে, আবার আসবে। তা এই যে একটা গেল, আবার একটা এদিকে গেল, তাহলে এই দিক দিয়ে গেল, কিন্তু ওই বিপরীত যেটা ফিরে আসবে সেটা যদি এই দিক থেকে আসে, তাহলে কি একটা পর্যায়বৃত্ত গতি, মানে কি বৃত্তের মতো দেখা গেল। তো এই বৃত্তটাকে এইভাবে সোজা আকারে যদি আমরা মনে করি, তাহলে এটা কি পর্যায়বৃত্ত গতি। মানে এটা কিন্তু ঘূর্ণন গতি, কিন্তু অর্ধেকটাকে যাওয়া আসা করতেছে, এটা এই কারণে পর্যায়বৃত্ত গতি, এদিকে যাইতেছে এবং আসতেছে, এটাই মূলত পর্যায়বৃত্ত গতি। তা সেক্ষেত্রে গ নম্বরে বলছে যে কি, তো গ নম্বরে বলেছে যে রফিকে সংগৃহীত প্রাপ্ত দিকের গড় এবং সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাই এটা একটু খুব সোজা, অনেকে পারেন, তো আমি করার চেষ্টা করি। সেই বিষয়টা হলো সময় এবং কি বলছে বেগ। তা সময় এবং বেগের ক্ষেত্রে আমাদের কি লেখচিত্র অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে আমরা গ্রাফ চিত্র অঙ্কন করার ক্ষেত্রে এখন আমাদের একটা গ্রাফের দরকার, তাই তো। সো দেখি গ্রাফ আসে কি আসে না। আমরা এটাকে একটা গ্রাফ নিয়ে আসি, ওই দেখা যায়। এসেছে, এটা বড় হয়, এটা ছোট, এটা তো আরো ছোট দেখা যায়। এটা আছে গ্রাফ। তো এটা গ্রাফ। তো এই গ্রাফের ক্ষেত্রে আমাদের দুটো অক্ষ নিতে হবে। একটা হচ্ছে কি, এই গ্রাফের এই ছকটাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা যে ছক যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাদেরকে লিখতে হবে, গ নম্বর প্রশ্ন দিয়ে লিখি আমরা। গ নম্বর বলছে যে রবিকে সংগৃহীত পত্র সময় ও বেগ, বেগ ও সময় লেখচিত্র। তাহলে আমাদের এই গ্রাফটা অঙ্কন করার জন্য আমাদের, তাহলে এখানে আমরা ঘরগুলো তৈরি করে নেই। একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। সো ওকে, ডান। তাহলে এখানে কত আছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমরা এখন 1 2 3 4, আচ্ছা দেখি আমরা এক্সেল ছাড়া পারি কি পারি না। যাবে, আচ্ছা সাপোজ এটা করে নিলাম। তাহলে আমরা এখন এর মানগুলো বসাই নেই। তো মানগুলো বসার ক্ষেত্রে প্রথমটা আছে 0, সরি এখানে হবে, এটা হবে সময়ের, এটা হবে টি, আর এটা আছে কি ভি এর। এখানে আছে 0 তে 0, 10 হতে আছে 20, আর এখানে 20, এটা ওখানে আছে 20-এ আছে 40, 30-এ আছে 60, 40-এ আছে 80,
আর 60 আছে 120। এটাকে আমাদের টি এবং ভির একটা গ্রাফ অঙ্কন করতে হবে। তো এখন আমাদের লেখচিত্রের ক্ষেত্রে এটাকে আমাদের গ্রাফ রাশি ধরা হোক সম্পূর্ণটাকে। তা সেক্ষেত্রে আমাদের রাশি নির্ণয় করার জন্য আমাদের একটা ভি বেগ এটা ধরতে হবে এক্স অক্ষ, আর একটা ধরতে হবে ওয়াই অক্ষ। এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমাদের তাহলে এটাকে আমরা ধরবো ভি, এটাকে ধরবো আমরা কি ধরবো ভি, আর এটাকে আমরা ধরবো এস মানে সময় লেখচিত্র। তো সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা যদি একটা ঘর, আমাদের গ্রাফগুলো একটু দেখা কষ্টকর, তাও আমরা দেখতেছি। তো এখন বোঝা যাচ্ছে। তাহলে একটু উপরে নিতে হবে। ওকে, ডান। তাহলে এটাকে ধরছি আমরা কি বেগ, আর এটাকে ধরছি আমরা সময়। তো আমরা এই যে প্রথম যে ঘরটা আছে এটাকে ধরি 20 ঘর, আর এটাকে ধরবো 30, 2 ঘর পরপর ধরি। এটা হচ্ছে 20, 1 2 30। আমাদের ঘরগুলো একটু ছোট হয়ে যায়, তো একটু এটা 20, 2 ঘর পরপর। এটাকে ধরবো, এটাকে 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 তার প্রথমটা ধরবো 20-এর, তারপরে এটাকে ধরবো আমরা 40, এটাকে ধরবো আমরা 40, 60, 80, 100। যদি 120 পর্যন্ত আছে তাহলে 120 পর্যন্ত নিতে হবে। এটা হবে 120। আর এখানে সেম কাহিনী, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানে 10 20 30, এটা 0 ঘর, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10 20 30 40 50 60 আছে, তো 60 পর্যন্ত নিতে হবে। এটা 50, এটা 60-এর ঘর। তাহলে দেখতে হবে যে 0-তে 0, তার 0-তে 0 এই বিন্দুতে থেকে শুরু। আর সময় কি, এটার সময় 10, আর এটা কি 20। তাহলে এর 10 আর 20, তাহলে এটা হচ্ছে 20-এর এখানে আর 10-এর এখানে। তারপরে বেগের, তাহলে এখন দেখতে হবে বেগ কত। সময় 20, এই সময়ের 20-এর ক্ষেত্রে এটা 40। তাহলে 20-এর ক্ষেত্রে এখানে হয় এটা 40-এর ঘর, তাহলে 40 আর 20 এখানেই হয়। মানে এই 20-এর ক্ষেত্রে এই ঘর, আর 40-এর ক্ষেত্রে এই ঘর। সেম কাহিনী 30, তাহলে 30-এর ঘরে এইটা, এই যে এইটা, 30-এর ক্ষেত্রে এইটা, আর 30-এর ক্ষেত্রে কতটা 60, তাহলে এইটা হয়। তাহলে এই 60 এখানে। তারপরে 80 40, এই 40-এর ঘর এটা, তাহলে 40-এর ঘর এখানে যাওয়ার পরে 80 হয় এটা, তাহলে এখানে এই 80। তারপরে 50-এর ক্ষেত্রে 100, তাহলে 50-এর ঘর এটা, তাহলে এটা হচ্ছে 50 100, এই দিকে 100। তারপরে 60,
60-এর ক্ষেত্রে 120, তাহলে 60-এর ঘর হচ্ছে এটা, 120 এটা, এই যে এটা হচ্ছে 120। তাহলে এই রাশিটা হবে কি, এই 0 থেকে শুরু করে, এখন যদি আমি স্কেল নিয়েই দেখি হয় কি হয় না, সরল রাশি হয় কি হয় না, অবশ্যই হওয়া তো কথা। ও এরকম হয়ে গেছে। তো এখানে তোমরা এখানে একটা 0 এইভাবে গোল দাগ দিবা, দিলে একটা সরল রাশি হয়ে যাবে। তার এখানে যদি তোমরা টান দাও তাহলে একটি সুষম রেখা হয়ে যাবে, এটাই। তখন চিহ্নগুলো একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে কই গ নম্বরের উত্তর। এটা হচ্ছে গ নম্বরের উত্তর। এখন ঘ নম্বরের ক্ষেত্রে চলে যেতে পারি আমরা। তো এখন আপনারা ছোট করে নেই, আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। তাহলে আমি এখন কালারটা চেঞ্জ করে দিই, এটা। তাহলে এখন ঘ নম্বরটা এখানে বলছে যে প্রাপ্ত সুষম নির্দেশকতা গাণিতিক যুক্তি দিতে হবে। এটা যে সুষম যুক্তি করা দেখা যাচ্ছে, এটাকে গাণিতিক যুক্তি দিতে হবে এটাকে। তো আমরা কিন্তু লেখচিত্র দেখে বুঝতে পারছি যে এটাকে দেখা যাচ্ছে। তো আমরা এই লেখচিত্র দেখেই বুঝতে পারছি যে এটা কি সুষম, কিন্তু গাণিতিক যুক্তি দিয়ে দেখাইতে হবে। তো এখন গাণিতিক যুক্তিটা দিয়ে এইদিকে আমরা তাহলে প্রথম দেখেন, প্রথমে যখন গিয়েছিল 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডে কত 20 কিলোমিটার যায়। তাহলে এখানে লিখি প্রথম টি সমান 10 সেকেন্ড, আদিবেগ ছিল কত 0, ইউ সমান ছিল 0, কারণ এখান থেকে শুরু করছে 0 থেকে, আর শেষ বেগ কত ছিল, শেষ বেগ ছিল 20, এটা হচ্ছে 0 থেকে 20, তাহলে এখান থেকে 0 থেকে 20 গেছে, শেষ বেগ ছিল 0 আর শেষ বেগ ছিল 20, আর সময় কত ছিল 10 সেকেন্ড। তাহলে আমরা জানি কি ত্বরণের ক্ষেত্রে কি জানি, এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এখানে কত 20 মাইনাস 0 ভাগ টি, তাহলে কত পেলাম আমরা এখানে 2 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে এখন আমরা আরেকটাতে দেখি যে দ্বিতীয়টা 2 বার দেখলে যথেষ্ট শেষ। তাহলে দ্বিতীয় সময় ক্ষেত্রে দ্বিতীয় সময়ের ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে। তো আমরা এই লেখাটাকে একটু বড় করে নিয়ে আসি, তাহলে দেখার বিষয় ভালো হবে। ওকে, তাহলে দেখেন দ্বিতীয়টার ক্ষেত্রে শেষ বেগ কত ছিল, দ্বিতীয় ক্ষেত্রে টি সমান কত ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে টি সমান কত ছিল 20 সেকেন্ড। কিন্তু ব্যবধান কত ছিল 10 থেকে 20, বিয়োগ করলে কত হয়, তাহলে 20 মাইনাস 10 সমান 10 সেকেন্ড। এর আদিবেগ ছিল কি, এর আদিবেগ ছিল 20, শেষ বেগ কত ছিল 40। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি কি, ওকে, তাহলে এটা 1 ধরো, এটা ধরো A2 সমান কি জানি শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ টি। তার শেষ বেগ কত ছিল 40 মাইনাস 20 ভাগ সময় কত ছিল 10 সেকেন্ড।
সময় ছিল 10 সেকেন্ড। এটা ছিল কত? 10 সেকেন্ড। এটাকে আমরা ভাগ করলে পাই 20/10 সমান সমান কত পেলাম? 2 মিটার সেকেন্ড। যেহেতু প্রথম দ্বিতীয় সমান, তার এটা কি সমতরণ। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি প্রথম এবং দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় ত্বরণ সমান, তাই এটা কি সুষম বেগের লেখচিত্র। সুষম ত্বরণ বা বেগের কি লেখচিত্র। বেগের লেখচিত্র। যা হোক, এতটুকু ছিল, কারণ আমি ফার্স্ট টাইম গ্রাফিক ট্যাবস ইউজ করতেছি, সেক্ষেত্রে আমার লেখার সমস্যা, আমি মেজারমেন্ট সঠিক করতে পারতেছি না। নেক্সট দুই একটা ভিডিও ট্রাই করলে আশা করি খুব ভালো হবে। সো আমি এটা পিডিএফ দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে বা মেসেজ করলে আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আর 7 দিনের মধ্যে আমি সম্পূর্ণ 30টা সৃজনশীলের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য ট্রাই করবো। এগুলো ট্রাই করলে আপনারা তার মধ্যে ভালো একটা আশা লাভবান হতে পারবেন।